সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে স্থান দিয়েছে একটি গোষ্ঠী, হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে অনলাইনে। ব্রিটিশ পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপিল নিষ্পত্তির আগেই দুজনের ফাঁসি কার্যকরের তথ্য সঠিক নয় বললেন আইনমন্ত্রী। প্রাণ ভিক্ষার আবেদন নাকচ করেন রাষ্ট্রপতি। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় ক্ষোভ, সিদ্ধান্ত অবৈধ বলছে ভোক্তা অধিকার। 24 ঘন্টার মধ্যে না কমালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ট্রাক শ্রমিকদের। এবং টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সান্ত্বনার জয় চায় টাইগাররা। সিরিজ হারের শোধ নিতে মরিয়া অজিরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি খান তাজনীন হাসান। দেশে সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে স্থান দিয়েছে একটি গোষ্ঠী, যারা হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে অনলাইনে। বুধবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্ট ভবনে এমপিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর হত্যাকারীরাই সাম্প্রদায়িক শক্তির আশ্রয়দাতা উল্লেখ করে তিনি বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন দৃঢ় অবস্থানে রয়েছে। স্কটল্যান্ডে জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন COP26-এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন। বুধবার লন্ডনে স্থানীয় সময় রাতে ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টারে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী এবং ব্রিটিশ এমপি লর্ড জিতেশ গাথিয়া। ছোট বোন শেখ রেহানা সহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনার সঙ্গে। ওয়েস্টমিনিস্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। লন্ডন শহরের সঙ্গে নিজের জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর ভিন্ন খাতে গিয়েছিল বাংলাদেশ। তাদের দোসররা আজও দেশ বিরোধী কুৎসা রটিয়ে চলেছে বলেও অভিযোগ শেখ হাসিনার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান's brutal assassination in August 1975, Bangladesh was led to a different direction. The communal forces that were rehabilitated in politics still continue to disrupt our social fabric. Their toxic narratives now pervade the cyberspace. It is an uphill struggle against these forces, but we remain determined and focused. দুঃসহ সেসব স্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ এখন বহুদূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। তিনি জানান, অর্থনৈতিক ও সামাজিক প্রায় প্রতিটি সূচকে দেশ এখন উন্নয়নের রোল মডেল। Bangladesh got qualified to graduate from the least developed country status. Bangladesh ranks top among those on track to achieve the Sustainable Development Goals. We remain committed that no one is left behind. জলবায়ু সংকট মোকাবিলায় সীমাবদ্ধতা নিয়েও জনগণকে পাশে নিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। Bangladesh is one of the most climate vulnerable countries. We are, however, recognized as a role model in disaster management. 6 দিনের লন্ডন সফর শেষে 9 নভেম্বর ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সের প্যারিস যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেবাশিস রায়, সময় সংবাদ। যশোরে আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের ঘটনা সঠিক নয় বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। জেল আপিল শুনানি ও রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা নাকচের পরই তাদের দণ্ড কার্যকর করা হয়েছে বলে জানান তিনি। ঘটনা 1994 সালের 28শে জুন চুয়াডাঙ্গার খুন হন ইউপি মেম্বার বড়োয়ার হোসেন। এ ঘটনায় 2008 সালের 17 এপ্রিল মুকিম, ঝড়ু সহ 3 জনের মৃত্যুদণ্ডের রায় হয়। 2013 সালে মুকিম ও ঝড়ুর ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। এরপর আপিল করে তাদের পরিবার। 3 নভেম্বর মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। আসামির সাথে যোগাযোগ শুরু করেন মামলার আইনজীবী হুমায়ুন কবির। তখনই জানা যায় ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে তাদের।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনমন্ত্রী। জানান, আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের তথ্য সঠিক নয়। মন্ত্রী বলেন, জেল আপিল শুনানির পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা নাকচ করার পরই দণ্ড কার্যকর করা হয়েছে। জেল আপিলটা আপিল বিভাগ শুনানির পরে তাদের যে বিচারিক আদালতের এবং হাইকোর্টের যে দণ্ডাদেশ সেটা বহাল রাখা হয়। আসামিদ্বয় মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চান, সেটাও নাকচ করার পরে আপনার তাদের রায়, সেই রায় কার্যকর করা হয়। এদিকে সব ধাপ শেষ করেই যশোরে দুজনের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল। একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ী হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরে আরেকটা যে স্টেপ, সেই স্টেপই আসছে। এবং আমাদের জানা মতে কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে আমাদের কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে কোনো জানা ছিল না। ওনার আইনজীবীর উচিত ছিল আদালতের দৃষ্টিতে নিয়ে আসা। ওইটা যেহেতু ওনারা দৃষ্টিতে আনেন নাই, সেই কারণে ওনার যে আপিলটা ছিল সেটা সুপ্রিম কোর্টের ফুল কোর্টে শুনানি হয়ে ডিসমিসড হলো। তারপর উনি প্রাণভিক্ষার আবেদন করলেন, সেইটাও ডিসমিসড হলো। এ ঘটনায় ক্ষতিপূরণ ও বিচার বিভাগীয় তদন্ত চান ভুক্তভোগীদের পরিবার। আগামী সপ্তাহে হবে নিয়মিত আপিল আবেদনের শুনানি। বুলবুল রেজা, সময় সংবাদ। ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করেছে সরকার। হঠাৎ করে ১৫ টাকা দাম বাড়ার কথা না জানায় পাম্পে এসে বিপাকে পড়েন চালকরা। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খাদ্যপণ্যেরও দাম বাড়ার আশঙ্কা তাদের। এদিকে বাড়তি দাম প্রত্যাহার করা না হলে কাল থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে ট্রাক চালক শ্রমিক ফেডারেশন। প্রায় ৫ বছরেরও বেশি সময় ধরে অপরিবর্তিত ছিল জ্বালানি পণ্য কেরোসিন ও ডিজেলের দাম। ২০১৬ সালে জ্বালানি পণ্য দুটির দাম কমিয়ে লিটার প্রতি ৬৫ টাকা নির্ধারণ করেছিল সরকার। তবে বর্তমানে আন্তর্জাতিক বাজারে ব্যারেল প্রতি $৮০ ছাড়িয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে প্রতিদিন প্রায় ২০ কোটি টাকা লোকসান দিতে হচ্ছে সরকারকে। হিসাব বলছে, গত অক্টোবরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির লোকসান হয়েছে প্রায় ৭২৭ কোটি টাকা। এরই প্রেক্ষিতে বুধবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করেছে সরকার। সরকার যে রেট দিয়েছে আমরা সেই তেল বিক্রি করতেছি। এটা তো আমাদের পকেটের দিকেই যাবে, এখন যদি বেশি নেয়। এদিকে হঠাৎ করেই জ্বালানি তেলের বাড়তি দাম কার্যকর হওয়ায় পাম্পে এসে বিপাকে পড়েন অনেকেই। এখন তো ৫,০০০-১০,০০০ টাকা ডিফারেন্স দিতে হবে। আগের রেটে ভাড়াটা ধরছি, এখন যদি আমি বলি ভাই লিটারে আমার ১৫ টাকা করে বাড়ছে, এখন দিব? মালিকরা বলছে যে ২-৩ দিন চলাও, তারপরে আমরা দেখতেছি কি করা যায়। ভাড়া বাড়লে সরকারের যে মেনে নিব। নতুন দাম কার্যকরে ঢাকা কুষ্টিয়া রুটে যাতায়াতে খরচ বেড়েছে প্রায় ৩৫০০ টাকা। উত্তরবঙ্গের বিভিন্ন রুটে চলাচলকারী পরিবহন চালকরা বলছে, তেলের সঙ্গে আজ থেকেই ১০০ টাকা বাড়ানো হয়েছে বঙ্গবন্ধু সেতুর টোল, অথচ ভাড়া সমন্বয় করে বাড়ানো হয়নি তেলের দাম। কুষ্টিয়া আপ ডাউনে প্রায় ৩৫০০ টাকা খরচ বেশি হবে। তেলের দাম যদি এত বেড়ে যায় থাকে আর আমরা পুরনো ভাড়ার মধ্যে ভাড়া থাকি, তাহলে আমরা ব্যবসা করতে পারছি না। এদিকে দাম বাড়ানোকে অবৈধ বলছে ক্যাব। কর্তৃত্ব বহির্ভূত ভাবে ভোক্তার কাছ থেকে এভাবে মূল্য বৃদ্ধির অজুহাতে অতিরিক্ত মূল্য আদায় করা আইনের দৃষ্টিতে অবৈধ এবং বিআরসি আইনে এটা শাস্তিমূলক অপরাধ। এই অপরাধ বিটিসি প্রাতিষ্ঠানিকভাবে করেছে, এই অপরাধ জ্বালানি বিভাগ প্রাতিষ্ঠানিকভাবে করেছে। এরই মধ্যে তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে পরিবহন মালিকদের বিভিন্ন সংগঠন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের সুপার 12-এ আজ নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল ৪টায়। টানা হারে বিপর্যস্ত বাংলাদেশ, তবুও অজিদের সঙ্গে ম্যাচের আগের দিন অনুশীলন করেনি রাসেল ডোমিঙ্গো শিষ্যরা। যদিও টাইগারদের আশা জাগাচ্ছে ঘরের মাঠে অজি বধের স্মৃতিগুলো, তবে কন্ডিশন আর উইকেটের সঙ্গে দলের হাল মেলালে তা আরও কঠিন হবে। বিশ্বকাপের মঞ্চে কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। 4 বারের মুখোমুখিতে সবগুলো ম্যাচেই হার বড় ব্যবধানে। ম্যাচের আগে অনুশীলন করেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচে জয় দিয়ে সুখ স্মৃতি নিয়ে দেশে ফিরতে চায় টাইগাররা। বিদেশে বসে রাজনীতি হয় না, দেশে ফিরলে রাজনীতির মাঠে কার কি ভূমিকা তা বোঝা যাবে বলে
মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে তিনি বক্তব্য রাখেন। আসলে কথামাতার চাতুরি দিয়ে জনগণের মন জয় করা যায় না, একথা বিএনপি বুঝেও বুঝতে চায় না। দেখতে দেখতে 13 বছর চলে গেলেও দেশে আসার সৎসাহস আজ পর্যন্ত তারেক জিয়া দেখাতে পারেননি। দেশের মানুষ আগে দেখতে চান তারেক রহমান কবে দেশে ফিরে আসেন, তারপর দেখা যাবে তার আগমনে বিএনপির মরাগাঙ্গে ঢল নামে কিনা। দিনে রাজনৈতিক দলের নেতা, রাতে বনে যান ডাকাত সর্দার। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে দলবল নিয়ে বিদেশ ফেরা শ্রমিকদের টার্গেট করে লুট করা হতো সর্বস্ব। দুর্ধর্ষ সেই ডাকাত গ্রুপের প্রধান তৈয়ব সহ 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে গত বছর পল্টনে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ভোররাতে দুবাই থেকে আসবে বিমান, টার্গেট প্রবাসী শ্রমিক। বিমানবন্দর থেকে স্বর্ণালঙ্কার সহ প্রবাসী শ্রমিক বের হলেই পথে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গাড়ি থামিয়ে লুটে নিত সর্বস্ব। তৈয়ব রাত হলেই ডাকাতির কাজে নেমে পড়তেন। কামরাঙ্গীচরে রয়েছে তার বিলাসবহুল বাড়ি, আছে গাড়িও। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন ও ডাকাতির 8টি মামলাও রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ডাকাত গ্রুপটির প্রধান তৈয়ব সহ 5 জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে স্বর্ণালঙ্কার, পিস্তল, গুলি ও ওয়্যারলেস সেট উদ্ধার করা হয়। সে ব্যক্তিগতভাবে একটি উপজেলার সে বিএনপির অঙ্গ সংগঠনের একজন সভাপতি। ভোররাতের দিকে যেহেতু এই সমস্ত ডাকাতিগুলো তাদের টার্গেট গ্রুপ ছিল সাম্প্রতিককালে শ্রমিক যারা বিদেশ থেকে আগত। এদিকে 2020 সালের 24 জুলাই রাতে পল্টন পুলিশ চেকপোস্টের পাশে বিস্ফোরণের ঘটনায় জেএমবির সামরিক শাখার প্রধান আবু বাসিরকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে 2018 সালেও গ্রেফতার হয়েছিল সে। তবে জামিনে বেরিয়ে আবারও জঙ্গিবাদে জড়ানোয় গ্রেফতার জঙ্গিদের সার্বক্ষণিক পুলিশের নজরদারিতে রাখতে জেল কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। সে 2017 সালে এই জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয় ফেসবুকের মাধ্যমে। জেল হাজতে থাকার পর জামিন পেয়ে পুনরায় আবার এই সংগঠনে উদ্বুদ্ধ হয়। গ্রেফতার আবু বাসির 90 জেএমবির সামরিক শাখার সদস্য বলে দাবি কাউন্টার টেরোরিজমের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সাম্প্রদায়িক শক্তিকে রাজনীতিতে স্থান দিয়েছে একটি গোষ্ঠী। হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে অনলাইনে। ব্রিটিশ পার্লামেন্ট ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় ক্ষোভ, সিদ্ধান্ত অবৈধ বলছে ভোক্তা অধিকার। 24 ঘন্টার মধ্যে না কমালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ট্রাক শ্রমিকদের। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।